হ্যাঁ আম্মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসতে, হ্যাঁ হ্যাঁ, কে? হ্যাঁ, বা 1 ঘন্টা পরে আসতে বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? এটা মিলাও আম্মু। সবকিছু ক্লিয়ার? ওকে। সো কি অবস্থা, কেমন মার্কেটিং করতেছো তোমরা? কারা কারা লাইভে উপস্থিত, কারা কারা আজকে হচ্ছে মার্কেট করতে গেছো, কি কি কিনলা? তোমাদের ঈদ মার্কেটের গল্প শুনতে আসছি আজকে। কথা হয়েছে না, তোমাদের ঈদ মার্কেটের গল্প শুনতে আসে নাই, তোমাদের বলবো যে আহ, এই করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে যতটুকু কম পারো বাসা থেকে বের হও। যতটুকু কম পারো বাসা থেকে বের হও, কারণ তুমি অসুস্থ হইলে হয়তো তুমি মারা নাও যেতে পারো, বাট তোমার কারণে যদি তোমার বাবা মা এফেক্টেড হয়, কোভিড এফেক্টেড, এবং সেই কারণে যদি সে মারা যায়, তাহলে এটার গ্রিফ বা এটার যে গিল্টিনেস, এটা তুমি কিন্তু জীবনও কাটাইতে পারবে না। এটা মাথায় রেখো যে তুমি আহ কোভিড এর এই সিচুয়েশনে মার্কেট করতে গেলা বাবা মা নিয়ে, বাট এই কারণে তোমার বাবা মা এফেক্টেড হইলো এবং সে যদি মারা যায়, মানে এটার যে মানে খারাপ লাগাটা, এটা কিন্তু জীবনও কাটাইতে পারবে না। সো আমাদের পার্শ্ববর্তী দেশের যে করোনা ভাইরাস সিচুয়েশন, আমাদের কোভিড সিচুয়েশন আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। সো এই জন্য স্টে, মানে যতটুকু বাসায় পারো, সবসময় তো আর বাসায় থাকা মানে সম্ভব না, এটা আসলে বলাও যায় না, স্টে হোম। এটা আসলে সবসময় পসিবল না, তোমাদের বাবা মারও হয়তো বাইরে যাচ্ছে। তো সবাইকে একটু সচেতন থাকতে বলো, আহ যতটুকু পারা যায় নিজের পক্ষ থেকে, কারণ যুদ্ধটা আসলে নিজের সাথে। তুমি এফেক্টেড হইলে বা তোমার পরিবার এফেক্টেড হইলে তুমি বুঝবা, অন্য কেউ এফেক্ট হইলে সেটা আমাদের গায়ে লাগে না, নিজের উপর দিয়ে যতক্ষণ না যায় ততক্ষণ সেই জিনিসটা আমাদের আসলে, আমরা আসলে অনুধাবন করতে পারি না, ঠিক আছে? সো এই জন্য বলবো সাবধান থাকো যতটুকু পারা যায়। আচ্ছা, আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো বা একজনকে নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে লিপিড। তো তোমরা আমাকে প্রথমে বলো, লিপিড কি একটা পলিমার কি না? লিপিড পলিমার, এটা কি ইয়েস অর নো? লিপিড কে কি আমি পলিমার বলতে পারি? ইয়েস অর নো? বলো তো, চলো রিয়ালিটি চেক করি, লিপিড কি পলিমার নাকি হচ্ছে পলিমার না? লিপিড কি পলিমার নাকি পলিমার না? লিপিড কি পলিমার নাকি পলিমার না? লিপিড কি পলিমার নাকি পলিমার না? লিপিড হচ্ছে আমাদের পলিমার না। লিপিড আমাদের পলিমার না। লিপিড হচ্ছে যে আমাদের পলিমার না। লিপিড কিন্তু পলিমার না। আমাদের এর আগে যে দুইটা আমরা পড়ছি, যে একটা হচ্ছে আমাদের প্রোটিন ছিল, আর একটা হচ্ছে যে আমাদের আম, কি ছিল জানি, আর একটা কার্বোহাইড্রেট ছিল, সেগুলা কি পলিমার কি পলিমার না? আমাদের যে কার্বোহাইড্রেট ছিল, সেখানে ধরো আমি যদি স্টার্চের কথা বলি বা সেলুলোজের কথা বলি, দে আর পলিমার। আমি যদি প্রোটিনের কথা বলি, প্রোটিন ইজ এ পলিমার। কিসের পলিমার? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে হয়ে পলিমার তৈরি করে। আচ্ছা, আরেকটা কথা একটু 2 মিনিটে বলবো, সেটা হচ্ছে দেখো, আহ আমরা সবাই হচ্ছে শিক্ষিত মানুষ, তাই না? আমরা হচ্ছে পড়ালেখা করতেছি, তোমরা আমাদের লাইভে আছো, তোমরা আমাকে ছাড়াও নানা টিচার কাছে পড়ছো, তো তোমরা একটা নলেজ অর্জন করছো, শিক্ষা অর্জন করছো। তো একটা শিক্ষিত মানুষের আচার আচরণ এর মধ্যে আর একজন যে শিক্ষার ছোঁয়া পায়নি, তার আচার আচরণের মধ্যে তো একটা বেসিক পার্থক্য থাকা উচিত, তাই না? যেমন ধরো, আমাদের সমাজে যারা রিক্সা চালায়, তাদের দুর্ভাগ্য যে তারা শিক্ষার ছোঁয়াটা সেভাবে পায়নি। তো অনেক রিক্সা চালক আমি দেখেছি যারা খুব ভালো ভাবে কথা বলে বা যাদের আচার আচরণ খুব মার্জিত, বাট তাদের মধ্যে একটা বিগার পার্সেন্টেজ আছে যাদের আচার আচরণ মার্জিত না। এর একটা অন্যতম কারণ তাদের আশেপাশের, তাদের দোষ না, তাদের আশেপাশের যে পরিবেশে তারা বেড়ে ওঠে, সেই কারণে তাদের আচার আচরণটা সেইভাবে ওয়েল এস্টাবলিশড হয় নাই, বা তাদের সাথে আমাদের পার্থক্যটা ক্রিয়েট হয়েছে এই কারণেই। সো দেখা যায় যখন রিক্সা যারা চালায় তারা করে কি, তারা কথায় কথায় স্ল্যাং ইউজ করে, তারা কথায় কথায় গালিগালাজ করতে পছন্দ করে, এক রিক্সার সাথে আরেক রিক্সা লাগছে বা হচ্ছে যে কোনো কারণেই তাদেরকে দেখা যায় মাঝে মাঝেই তারা মানে খুব বাজে ভাষায় কথা বলা শুরু করে দিতে পারে, যেহেতু তাদের মানে গ্রো আপটা সেভাবে হয়নি। বাট আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা যদি কথায় কথায় হচ্ছে যে, বা কিছু থেকে কিছু হইলেই
কারণ তোমার সাথে আমার রাগারাগি, তোমার সাথে আমার একটু ঝগড়াঝাটি, বা তোমার সাথে আমার মনোমালিন্য একটু হইতেই পারে ছোটখাটো ইস্যু নিয়ে। কারণ লাইফে আমাদের ইস্যুর তো অভাব নেই, প্রবলেম ক্রিয়েট হইতেই পারে। বাট সেই প্রবলেম ক্রিয়েট হইলে সেই প্রবলেমের জন্য আমি আরেকজনকে গালি দিয়ে বসবো, এই অভ্যাসটা আমাদের ত্যাগ করা উচিত। যদি এই অভ্যাসটা আমাদের থাকে, তাহলে আমাদের সাথে আর ওই যে যারা শিক্ষার অভাবে, যে যারা নিজেদের লাইফটা উন্নতি করতে পারে নাই, এখনো তারা হচ্ছে যে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে রিক্সা চালিয়ে, তাদের সাথে আমাদের আর পার্থক্য কি থাকলো? সো আমরা তাদের সমগোত্রী হয়ে গেলাম। সো দ্যাটস ওয়াই একটু সাবধানে কথাবার্তা বলবা। রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটছে, এই ইনসিডেন্টটা আসলে আমি খুবই মর্মাহত এবং খুবই হতাশ হয়েছি। যে আমাদের কোর্সে যুক্ত হতে চেয়েছে এক স্টুডেন্ট, সে তার সাথে আমাদের হচ্ছে যে পেমেন্ট নাম্বার নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমরা মেনে নিয়েছি যে না, পেমেন্ট নাম্বার নিয়ে ঝামেলা হয়েছে, বা এই আমাদের মানে একটু হচ্ছে যে মতবিরোধ হচ্ছিল, সে গালি দিয়ে বসলো। মতবিরোধ হলে মতটা তো ঠিক করা যাবে, বাট গালিগালাজ কোনো তো সমাধান না। এবং তোমরা শুধু আমাদের এখানেই না, যে জায়গায় তোমরা যাবে লাইফে একটা জিনিস চিন্তা করার চেষ্টা করবে, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে তুমি রেগে গিয়ে কাউকে এমন কোনো কথা কখনো বলে ফেলবে না যেই কথাটা আসলে হচ্ছে খুবই খারাপ, বা যে কথাটা মানে গ্রহণযোগ্য না। এই কথাটা বলতে পারো না কখনো তুমি কাউকে, যে তুমি আমাদেরকে কল দিয়ে আমাদের সাথে তোমার পেমেন্ট ডিটেলস নিয়ে একটু প্রবলেম হওয়ার কারণে তুমি কল দিয়ে কখনো গালি দিয়ে বসতে পারো না। অ্যাজ এ তুমি একটা স্টুডেন্ট, আমি তোমার থেকে মিনিমাম 5 বছরের বেশি সিনিয়র। সো প্রবলেম হয়েছে, প্রবলেম সর্ট আউট করা যাবে। বাট তুমি যদি গালিগালাজ করে বসো, সেই সমস্যা কিন্তু সমাধান করা যাবে না। পরবর্তীতে আমি জিনিসটা সরি টরি বলে অনেকভাবে সমাধান করার চেষ্টা করেছি, বাট হচ্ছে যে ওই পক্ষ থেকে সে কোনো গিলটি ফিল করতেছে না, সরি বলবে না। সো এটা আসলে একসেপ্টেবল না, এটা আমরা একসেপ্ট করতে পারি না। সো দেখা যায় আমাদের প্রতিষ্ঠান বড় হয়েছে, ছোটখাটো ভুল ত্রুটি আমাদের পক্ষ থেকেও হতে পারে, আমরাও মানুষ, আমাদের পক্ষ থেকেও ভুল ত্রুটি হতে পারে, তোমাদের পক্ষ থেকেও নানা ভুল ত্রুটি হয়। বাট কখনোই আমরা এক্সপেক্ট করি না যে একটা স্টুডেন্ট যে আমার থেকে 5 বছরের ছোট, সে আমাকে গালি দিয়ে বসবে একটা জিনিস নিয়ে। সো কারণ এটা আনএক্সেপ্টেবল, এটা স্টুডেন্ট না। আমি কখনো আমার সমকক্ষীয় ফ্রেন্ডদের সাথেও গালিগালাজটা পছন্দ করি না, এবং আমি এটা মানি যে আসলে এটা খুবই খারাপ জিনিস। তুমি যখন অন্য কাউকে গালি দিবে, সেই গালিটা তোমার উপর এসে পড়ে। আমরা অনেকের বাবা মা তুলে গালি দিই, সেই গালিগুলো কিন্তু আমাদের বাবা মার উপর এসে পড়ে। সো এটা কিন্তু ইসলামেও নিষেধ করা। সো আমরা সেফ থাকার চেষ্টা করি, এবং নিজেদের আচার আচরণ মার্জিত করি। আচার আচরণ অনেক বড় জিনিস লাইফে। তুমি যত উপরে কত উপরে যাবে সেটা নির্ভর করে তোমার ব্যবহারের উপর। তোমার ব্যবহার যত ভালো, তোমার লাইফে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। তোমার ব্যবহার যত খারাপ, তোমার লাইফে ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, আসলে আমাদের ভুল ত্রুটি হয়। দেখো যে আমি আজকে যে জায়গায় আছি, আমি ধরো যতটুকুই আমার জীবনে উন্নতি হয়েছে বা যাই হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমার লাইফেও কিন্তু অনেক ভুল ত্রুটি ছিল, বা আমিও অনেক ভুল করেছি, বা আমিও হয়তো আমার মধ্যেও অনেক দোষ রয়েছে। আমরা মানুষ, সবাই আমাদের মধ্যে দোষ আছে। বাট একটা জিনিস মেনটেন করার চেষ্টা করবে, সবসময় দোষ থেকে শেখার চেষ্টা করবে। কারণ আমরা সবাই মানুষ, আমাদের সবার ভুল হয়। ভুল থেকে শেখার চেষ্টা করবে, ভুলটা যেন রিপিট না হয় সেই রিপিটেশন না করার চেষ্টা করবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। ভুল সবারই হয়, আমরা সবাই মানুষ, সবার অনেক ভুল আছে। ভুলগুলোকে একসেপ্ট করতে শিখতে হবে, যে না, আমার ভুল হয়েছে, আমি একসেপ্ট করলাম আমার এটা ভুল হয়েছে। এই ভুলটার একসেপ্টেন্স যখন তোমার লাইফে জন্মাবে না, তুমি যখন ভুলটাকে একসেপ্ট করতে শিখবে, তখন তোমার জীবনে একটা দৃশ্যমান উন্নতি আসবে। তখন তোমার জীবনে একটা দৃশ্যমান উন্নতি আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম, লিপিড, লিপিড কোনো পলিমার না। লিপিড কি আমাদের, লিপিড কি মনোমার বলা যায়? লিপিডকে মনোমারও বলতে পারছি না আমরা। কেন মনোমার বলতে পারছি না? কারণ লিপিড যা দিয়ে গঠিত হয় তাকে মনোমারও বলা যায় না। আমাদের যে লিপিড আছে, এই লিপিডটা দুইটা জিনিস নিয়ে গঠিত। লিপিডটা দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, আরেকটা হচ্ছে গ্লিসারল নিয়ে গঠিত। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, আরেকটা হচ্ছে গ্লিসারল নিয়ে গঠিত। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, আরেকটা হচ্ছে গ্লিসারল নিয়ে গঠিত। একটা ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, আরেকটা কি নিয়ে গঠিত, আরেকটা হচ্ছে গ্লিসারল নিয়ে গঠিত। একটা ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, আরেকটা গ্লিসারল নিয়ে গঠিত।
এখন কথা হয়েছে ফ্যাটি অ্যাসিড মানে কি। দেখো নাম ভাঙাইলে ফ্যাটি মানে হচ্ছে মোটা, আমরা কিন্তু কোনো রেসিজম করতেছি না, ঠিক আছে, আমরা কিন্তু কোনো রেসিজম করতেছি না, ঠিক আছে, আমাদের কাউকে আবার রেসিস্ট বলে বসো না যে মোটা বলছেন, আমরা মোটা বলিনি, এখানে ফ্যাটি আছে, ফ্যাটি মানে আমরা আমাদের ভাষায় কি বুঝি, মোটা বুঝি। আর অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে হচ্ছে তো অ্যাসিড, তাহলে একটা মোটা অ্যাসিড, তাহলে ফ্যাটি অ্যাসিড বলতে সহজ ভাষায়, আমার ভাষায় আমি বুঝতে পারতেছি এটা একটা মোটা অ্যাসিড। এখন কথা হইছে এখানে আমরা পড়তেছি যে লিপিড, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে আমাদের প্রোটিন, এই যে সবকিছু, এই সবকিছু আসলে কি বেসিক্যালি, এই সবকিছু আসলে হচ্ছে আমাদের জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে। তার মানে এই অ্যাসিড মানে হচ্ছে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। মোটা অ্যাসিড, মোটা অ্যাসিড মানে কি, অনেক বেশি কার্বন থাকবে, দ্যাট মিন্স মোটা অ্যাসিড মানে এটার সাথে যে চেইনটা থাকবে, এটার সাথে যে চেইন থাকবে, আরটা থাকবে, সেই আরে অনেক কার্বন থাকবে, সেই আরে কি থাকবে, অনেক কার্বন থাকবে, সেই আরে কি থাকবে, সেই আরে অনেক কার্বন থাকবে, সেই আরে কি থাকবে, সেই আরের মধ্যে হচ্ছে অনেক কার্বন থাকবে, সেই আরের মধ্যে কি থাকবে, অনেকগুলা কার্বন থাকবে, সেই আরের মধ্যে কি থাকবে, সেই আরের মধ্যে অনেকগুলা কার্বন থাকবে। সো অনেকগুলা যদি কার্বন থাকে তাহলে তখন আমরা কি বলতে পারি, তখন তাকে আমরা একটা মোটা অ্যাসিড বলতে পারি বা ফ্যাটি অ্যাসিড বলতে পারি। তার মানে ফ্যাটি অ্যাসিড বলতে আমাদের সেই রকম একটা কার্বক্সিলিক অ্যাসিড বোঝায় যার এই চেইনটার মধ্যে অ্যালকাইল চেইন, এটা কি চেইন, অ্যালকাইল চেইন, এখানে অ্যালকাইল মূলক থাকবে, এই অ্যালকাইল মূলক অনেকগুলো কার্বন বিশিষ্ট। এখন কতগুলো কার্বন, মিনিমাম 10 এর অধিক কার্বন, মিনিমাম 10 এর অধিক কার্বন, যে 10 এর কম কার্বন দিয়ে আসলে কিছু হবে না, 10 এর অধিক কার্বন থাকবে, মিনিমাম কয়টা কার্বন, 10 এর অধিক কার্বন থাকবে, কয়টা কার্বন, 10 এর অধিক কার্বন থাকবে, তখন তাকে আমরা বলতে পারবো ফ্যাটি অ্যাসিড বলতে পারবো। আর গ্লিসারল, গ্লিসারল মানে যে শীতকালে হচ্ছে যে তোমরা মাখো না, গ্লিসারিন মাখো না শীতকালে। আচ্ছা একটা মজার বিষয় তোমরা খেয়াল করে দেখছো, শীতকালে তোমাদের যেভাবে ঠোঁট ফাটতো, বর্তমানেও কিন্তু তোমাদের ঠিকভাবে ঠোঁট ফাটতেছে, এবং শীতকালের চেয়েও বেশি ঠোঁট ফাটতেছে এখন। এটা কি কেউ খেয়াল করছো কিনা একটু কমেন্টে জানাও তো। আর যদি খেয়াল করে থাকো কারণটা কি আমাকে একটু কমেন্টে বলতে পারবা, যে এটা অবশ্য বায়োলজিক্যাল না, বায়োলজি প্লাস ফিজিক্স দুইটার কারণ এখানে চলে আসে, যে শীতকালের চেয়ে বর্তমানে আমাদের বেশি ঠোঁট ফাটতেছে, অনেকের দেখবা যে ঠোঁট ফাটতেছে, হাত পায়ের চামড়া শুকায় আসতেছে, শুষ্কতা অনেক বেশি দেখা গেছে এখন, কারণটা কি? সাউন্ড প্রবলেম করতেছে? হ্যালো, সাউন্ড তো ঠিক আছে। কারণ হচ্ছে হিউমিডিটি অনেক কম, হিউমিডিটি অনেক কম, তুমি গুগলে যাও, গুগলে গিয়ে হিউমিডিটি সার্চ মানে টেম্পারেচার সার্চ দাও, দেখবা হিউমিডিটি বা আর্দ্রতা 8 থেকে 10%, আর্দ্রতা বেশি না, আর্দ্রতা 8 থেকে 10%, মানে হচ্ছে শীতকালে যেরকম আর্দ্রতা থাকতো, আর্দ্রতা বেশি না কম, কম না, বেশি না, কম, আর্দ্রতা অনেক কম, আর্দ্রতা শীতকালে কম থাকে, শীতকালের মতো আর্দ্রতা কম, শীতকালের মতো আর্দ্রতা অনেক অনেক কম। আর্দ্রতা কম হইলে কি হয়, যে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে খুবই কম, জলীয় বাষ্পের পরিমাণ যখন কম থাকবে তখন ঘটনা কি ঘটবে, তখন হচ্ছে আমাদের শরীরে পাতলা ত্বক যে জায়গাগুলো আছে, আমাদের শরীরে পাতলা ত্বক, আমাদের বডিতে কিছু কিছু জায়গার ত্বক আছে অনেক মোটা, কিছু কিছু জায়গার ত্বক আছে অনেক পাতলা হয়, যেমন আমাদের ঠোঁট একটা পাতলা ত্বক, খুবই পাতলা একটা লেয়ার, এই ঠোঁটের নিচে কি আছে, পানি আছে, এখানে কোষগুলোর মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে পানি আছে। তো এখন যেহেতু আশেপাশে জলীয় বাষ্প কম, এজন্য কি হচ্ছে আমাদের ঠোঁট থেকে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, আমাদের ঠোঁট থেকে এই পানিগুলা জলীয় বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে, ঠোঁট থেকে যেহেতু পানিগুলা জলীয় বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে, এজন্য আমাদের ঠোঁটটা কি হচ্ছে, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে এবং ঠোঁটটা ফেটে যাচ্ছে। এখন এই ঠোঁট ফাটা থেকে যদি বাঁচতে চাও তাহলে ঠোঁটের মধ্যে কি দিতে হবে, ভ্যাসলিন দিতে হবে, আমরা ভ্যাসলিন দিই না, বা গ্লিসারলও তুমি দিতে পারো, গ্লিসারিন দিতে পারো। এখন এই ভ্যাসলিন বা গ্লিসারিন দিলে আলটিমেটলি কি হয়, এই ভ্যাসলিন বা গ্লিসারিন এটা দিলে আলটিমেটলি কি হয়, যেখানে আমাদের গ্লিসারলের কথা বলা আছে, মানে আমরা বলতে পারি গ্লিসারিনের কথা বলতে পারি, বা আমাদের যে ভ্যাসলিন তৈরি হয়, সেই ভ্যাসলিন দিলে আলটিমেটলি কি হয়, যে আমরা ভ্যাসলিন দেই, ভ্যাসলিন দিলে আলটিমেটলি কি হয়, যে কারণ ভ্যাসলিন যে আছে, ভ্যাসলিনের মধ্যে মোম জাতীয় পদার্থ আছে, কি থাকে, মোম জাতীয় পদার্থ থাকে, ওয়াক্স যেটাকে বলি, এই জাতীয় পদার্থ থাকে, এটা কি করে আমাদের এখানে একটা এক্সট্রা কোটিং, এখানে একটা এক্সট্রা আবরণ তৈরি করে, যে আবরণটা পানিটাকে বের হইতে দেয় না, ঠোঁট থেকে পানিটাকে জলীয় বাষ্প আকারে বের হইতে দেয় না, তো ঠোঁটের আর্দ্রতা বা ঠোঁটে যে পানির পরিমাণ সেটা ঠিকঠাক থাকে, এজন্য তখন আমাদের ঠোঁট ফাটা থেকে আমরা বেঁচে যাই। ঠিক আছে, দেখো বায়োলজি এমন একটা মজার জিনিস যেটার সাথে আসলে সবকিছু কোরিলেশন করা যায়। সো এই হচ্ছে যে আমাদের ঠোঁট ফাটার হিস্ট্রি বা ঠোঁট ফাটার রহস্য।
হুম, আচ্ছা আচ্ছা, এখন এই যে গ্লিসারল আছে, এই গ্লিসারলটা কিন্তু একটা অ্যালকোহল। অ্যালকোহল, এই যে অ্যালকোহল গ্লিসারলটা একটা, এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা কি একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। সেখানে আমাদের 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 3টা কার্বন আছে। এই 3টা কার্বনের মধ্যে আমাদের প্রত্যেকটা কার্বনে OH আছে। প্রত্যেকটা কার্বনে কি আছে? OH আছে। যেহেতু 3টা OH আছে, এজন্য এটাকে আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলছি। বাকি হাতগুলোর মধ্যে কি থাকবে? বাকি হাতগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে। বাকি হাতগুলোয় কি থাকবে? বাকি হাতগুলোয় হচ্ছে হাইড্রোজেন থাকবে। বাকি হাতগুলোয় কি থাকবে? হাইড্রোজেন থাকবে। বাকি হাতগুলোয় কি থাকবে? বাকি হাতগুলোয় হাইড্রোজেন থাকবে। বাকি হাতগুলোয় হাইড্রোজেন থাকবে। সো এটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা গ্লিসারল বলছি। যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা গ্লিসারল বলছি। এটাকে কি বলছি আমরা? গ্লিসারল বলছি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা গ্লিসারল বলছি। এখন কথা হইছে যে আমাদের এই যে লিপিড আছে, এই লিপিডের মধ্যে একটা মোটা অ্যাসিড থাকে বা একটা ফ্যাটি অ্যাসিড থাকে, এবং ফ্যাটি অ্যাসিডের সাথে আমাদের কি থাকে? ফ্যাটি অ্যাসিডের সাথে আমাদের এই গ্লিসারল থাকে। সো এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুইটা মিলে আমাদের লিপিড তৈরি হয়। তো লিপিড কি দিয়ে তৈরি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুইজন মিলে আমাদের লিপিড তৈরি হচ্ছে। এখন এই যে লিপিড আছে আমাদের, এই লিপিডের মধ্যে আমাদের একটা লিপিড আছে যেটাকে বলি আমরা ট্রাইগ্লিসারাইড বা সরল লিপিড বা নিউট্রাল লিপিড। সরল লিপিড বা নিউট্রাল লিপিডকে কি বলি আমরা? ট্রাইগ্লিসারাইড বলি। কি বলি আমরা? ট্রাইগ্লিসারাইড বলি। ট্রাইগ্লিসারাইড বলি। সো আমরা হচ্ছে যে একটা লিপিড বা আমরা হচ্ছে যে একটা ট্রাইগ্লিসারাইড নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। তো এই যে আমাদের লিপিড আছে, এই লিপিডের দুইটা ভাগ আছে। লিপিডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা সরল লিপিড, একটাকে বলি আমরা যৌগিক লিপিড, আরেকটাকে আমরা হচ্ছে বলি, এই দুইটা লিপিডই আমরা আছে, একটা সরল লিপিড আর একটা যৌগিক লিপিড। তো আমাদের লিপিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে যে আমরা সরল লিপিড, একটাকে বলি হচ্ছে কি আমরা, একটাকে বলি হচ্ছে আমরা সরল লিপিড, আরেকটাকে কি বলি আমরা? আরেকটাকে বলি হচ্ছে আমরা যৌগিক লিপিড। সরল লিপিড, আরেকটাকে বলি হচ্ছে আমরা যৌগিক লিপিড বলি। সরল লিপিড, আরেকটাকে বলি হচ্ছে আমরা যৌগিক লিপিড। এই যে সরল লিপিড আছে আমাদের, এই সরল লিপিডের আবার দুইটা ভাগ আছে। একটাকে বলি হচ্ছে আমরা স্নেহ। এই স্নেহ ওই যে বাবা মার আদর স্নেহ সেটা না, কিন্তু এগুলা কি? স্নেহ দ্রব্য। আরেকটা আছে আমাদের মোম। স্নেহ দ্রব্য, আরেকটা হচ্ছে মোম। মোম বা এটাকে বলি আমরা ওয়াক্স বলি। স্নেহ দ্রব্য যে আছে এর মধ্যে দুইটা আছে আবার। একটাকে বলি হচ্ছে আমরা চর্বি, আরেকটাকে বলি হচ্ছে আমরা তেল। একটাকে বলি চর্বি এবং আরেকটা তেল। যে তেল আমাদের অনেক বেশি, যে আমরা কথায় কথায় তেল শব্দ ইউজ করি। কেউ অনেক কাজ করতেছে, পড়ালেখা করতেছে, এত করতেছিস, তোর তেল অনেক বেশি। আবার কেউ ধরো হচ্ছে যে কারো প্রেস করতেছে, প্রশংসা করতেছে। এখন বাংলাদেশে এমন একটা বিপদ হয়ে গেছে, ধরো তুমি কারো প্রশংসা ভালো লাগা থেকে করলো, মানুষ বলে গেছিস তো তেল দিতে, তেল দিতেছিস। এখন অনেকে আছে যে ইচ্ছা করে তেল দেয় মানুষকে, বাট হচ্ছে যে ওই, তুমি যদি ইচ্ছা করে তেল না দাও তাও বলবে যে তেল দিতেছিস। মানে এটা এখন বাংলাদেশে একটা কমন জিনিস হয়ে গেছে, কিন্তু এটা সত্যি, বাংলাদেশে মানুষ ভয়াবহ লেভেলের তেল দিতে পারে। এবং এই তেল দেওয়ার কালচারটা, এই তেল দেওয়ার কালচারটা মেডিকেলে ভয়াবহ মাত্রায় বেশি। কারণ যেহেতু মেডিকেলে হচ্ছে পাস ফেল টোটালি টিচারদের উপর ডিপেন্ড করে, ভাইভা বেস। তো স্টুডেন্ট আছে কিছু, টিচারদের এত তেল দিবে, ধরো টিচার আসার পরই, স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। মেয়েরা ম্যামের সাথে হচ্ছে জুয়েলারি নিয়ে গল্প করা শুরু করে দেয়, ম্যাম এই জুয়েলারিটা কোথা থেকে কিনছেন, এত সুন্দর জুয়েলারি ম্যাম। তারপর হচ্ছে ছেলেরাও ম্যামরে পাম দেওয়া শুরু করে, মানে তেল দেওয়া শুরু করে, মানে প্রেজ করা শুরু করে। এবং এই দুনিয়ায় সবাই প্রেজিং পছন্দ করে, তাই না? কে না পছন্দ করে? তুমি নিজের ধরো তোমার কেউ প্রেস করতেছে, তোমার ওই টাইমে মনে হবে যে আরে কেন আমাকে প্রেস করতেছে, কিন্তু পরে দেখবো যে মনে হবে আল্লাহ আমার প্রেস করলো। প্রেজিং শুনতে, মানে প্রশংসা শুনতে সবাই পছন্দ করে এই পৃথিবীতে। আচ্ছা যাই হোক, সেই তেল আর এই হচ্ছে চর্বি, এই চর্বি হচ্ছে আমাদের বডিতে জমে, তাই না? বৈশা থাইকা থাইকা তোর তো চর্বি জমে গেছে। যাই হোক, আজকে কেন জানি অনেক কথা বলতে মন চাচ্ছে। তো এই চর্বি এবং তেল, এই দুইটা হচ্ছে আমাদের স্নেহ দ্রব্য, বা এদেরকে আমরা বলি হচ্ছে নিউট্রাল লিপিড। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে নিউট্রাল লিপিড বলি। সো তেল বা চর্বি, তেল ও চর্বি এই দুইটা হচ্ছে নিউট্রাল লিপিড। সো এদের একটা মূল ক্রাইটেরিয়া হচ্ছে 20°C তাপমাত্রায়, একটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে 20°C তাপমাত্রায় এই চর্বিটা কেমন থাকে? এই চর্বিটা কঠিন থাকে। আর তেলটা কেমন হয়? তরল হয়। 20°C তাপমাত্রায় এই চর্বিটা কেমন হয়? কঠিন। আর তেলটা কেমন হয়? তরল হয়। আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এইখানে যে অ্যালকাইল গ্রুপ,
অ্যালকাইল গ্রুপ যে আছে, এই অ্যালকাইল গ্রুপ, এখানে আমাদের হচ্ছে তেল এবং চর্বির মধ্যে যে অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপ আমাদের দুই ভাগে ভাগ করতে পারি। আমার দুই ধরনের অ্যালকাইল গ্রুপ দেখা যায়। এই চর্বি যে আছে, এই চর্বিটা হয় হচ্ছে আমাদের সম্পৃক্ত। চর্বি কেমন হয়? সম্পৃক্ত। আর তেল হয় হচ্ছে অসম্পৃক্ত। অ্যালকাইল গ্রুপের মধ্যে এই যে আমাদের অ্যালকাইল গ্রুপটা চর্বি ক্ষেত্রে সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, মানে এখানে কোনো দ্বি বা ত্রিবন্ধন নাই। ঘাড় ব্যথা করতেছে আজকে ক্লাস নিতে। আর এখানে হচ্ছে যে আমাদের যে তেল আছে, এখানে অসম্পৃক্ত কার্বন থাকে। অসম্পৃক্ত কার্বন মানে কি? দ্বি বা ত্রিবন্ধন যুক্ত কার্বন এই জায়গায় থাকতে পারে। সো এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, আমি যখন ইন্টার স্টুডেন্ট ছিলাম তখন আমার ইনভেরিয়েবলি ঘুরে দাঁড়ায় কথা বলতে আমার ঘাড় ব্যথা করতেছে আজকে কেন জানি হঠাৎ করে। তো আমি যখন ইন্টার স্টুডেন্ট ছিলাম তখন আমার ইনভেরিয়েবলি এটা ভুল হইতো যে কোন জায়গায় তেল আর কোন জায়গায় চর্বি, কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত, এটা আমি জীবনে মনে রাখতে পারতাম না। সো পরীক্ষায় আসলে আমি ভুল করতাম। সো পরবর্তীতে মেডিকেলে যাওয়ার পর আমি একটা মানে হচ্ছে যুগান্তকারী শব্দ শিখতে পারছি। সেই যুগান্তকারী শব্দ শিখে হচ্ছে যে আমি এই তেল এবং চর্বি কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত মনে রাখা শিখে গেলাম। মেডিকেল স্টুডেন্টদের তিনটা ক্যাটাগরি আছে। মেডিকেল স্টুডেন্ট ক্যাটাগরি, যে মেডিকেল কলেজ স্টুডেন্ট ক্যাটাগরি, মেডিকেল কলেজ স্টুডেন্ট ক্যাটাগরি। মেডিকেল কলেজে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট গুলাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ফেলি। এই তিনটা ক্যাটাগরি তোমাদের একটু জানা দরকার, খুব মজার তিনটা ক্যাটাগরি। এক নম্বর ক্যাটাগরি আছে যাদেরকে বলি হচ্ছে আমরা আতেল। আতেল, আতেল কারা? যারা হচ্ছে সারাদিন পড়ালেখা করবে, মানে ধরো হচ্ছে সারাদিন পড়ে, ধরো হচ্ছে যে উঠতে বসতে খাইতে, তারপর হচ্ছে ওয়াশরুমে যাওয়ার আগে ওয়াশরুম থেকে বের হয়ে পারলে ওয়াশরুমে গিয়েও পড়ালেখা করবে, মানে ভয়াবহ লেভেলের পড়ালেখা করে। এবং তাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে তারা মেইন বই পড়ে। তো আমাদের মেডিকেলে হচ্ছে যে মেইন বুক আছে ইয়া মোটা মোটা, আবার কিছু সহায়ক গাইড বই পাওয়া যায়, মানে গাইড তোমাকে জীবনও ছাড়বে না। তো গাইড বই আছে, তো গাইড বই শর্টকাট করে লেখা থাকে, তো তারা মেইন বই পড়বে। তো আতেল মানে হচ্ছে যারা খুব পড়ালেখা করে, তো এই গোষ্ঠীকে বলা হয় আতেল বলা হয়। তো যে যে বন্ধুরা এদের পাইলে হচ্ছে আতেল 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 বলে চিল্লায়। আরেকটা ক্যাটাগরি আছে যাদেরকে বলা হয় মাইকেল বলা হয়। এই মাইকেল হচ্ছে যে অনেকটা মাইকেল জ্যাকসনের নাম থেকে ইন্সপায়ার্ড নাম। মাইকেল আমরা বলি হচ্ছে যারা পড়ালেখা করে না, ধরো একদম পড়ালেখা করবে না, তারপর হচ্ছে যে পরীক্ষা টরীক্ষা একটু সাপ্লি টাপলি খাবে। সাপ্লি মানে হচ্ছে যে আমাদের যে কার্ড টার্ম হয় সেগুলায় যদি পাস মার্ক, মেডিকেলে 60% পাস মার্ক, 60% পাস মার্ক না তুলতে পারলে আবার পরীক্ষা দেওয়া লাগে, এটাকে সাপ্লি বলা হয়। আর আইটেম হয় 10 মার্কের, সেখানে যদি ম্যাম মনে করে পাস করাবে না তখন বলে আইটেমটা আবার দিতে, এটাকে আমরা মেডিকেল ভাষায় পেন্ডিং বলি। তো হচ্ছে যে ধরো পেন্ডিং খাবে, সাপ্লি খাবে, তারপর ধরো একদম পড়ালেখা করবে না, সারাদিন বসে বসে মোবাইলে গেমস খেলবে, মানে খুব কম পড়ালেখা করে। তো এরকম ক্যাটাগরি স্টুডেন্ট মেডিকেলে আছে। তোমাদের কাছে মনে হতে পারে অসম্ভব, মেডিকেল স্টুডেন্ট পড়ালেখা করে না, আছে, প্রচুর আছে, প্রচুর, মানে মাইকেলের সংখ্যা অনেক বেশি। তো মাইকেল, মাইকেল মানে পড়ালেখা করে না। এখন হচ্ছে পরবর্তীতে এক গ্রুপের আবির্ভাব হইলো, তারা তো নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে মেডিকেলে, চারে আমি তো আতেলও না, আমি তো মাইকেলও না, আমি কি? পরবর্তীতে তাদের জন্য নাম দেওয়া হলো যে তোমরা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আমজনতা, ম্যাঙ্গো মানে হচ্ছে আমজনতা। সো মেডিকেল স্টুডেন্টদের তিনটা ক্রাইটেরিয়া, যারা অনেক বেশি পড়ালেখা করে, এটা তোমরাও তোমাদের লাইফে খাটাইতে পারো, অনেক পড়ালেখা করে একদম পুরোটা ফাটাই লাইতেছে তারা আতেল। যারা একদম খুব কম পড়ালেখা করে, খুব বেশি পড়ালেখা করে না, তারা মাইকেল। আর যারা হচ্ছে দুইটার মাঝামাঝি, মানে পড়ে বাট মানে খুব পড়ে, বেশি অনেক বেশিও পড়ে না আবার নাও পড়ে না, একটা মিডিওকার লেভেলের, তারা হচ্ছে ম্যাঙ্গো। আর এখন আরেকটা মজার কথা হচ্ছে কি, একটা খুব অসাধারণ জিনিস আমি দেখছি, আল্লাহ তাআলা মেডিকেলে যাদেরকে চান্স দেয় তাদের মধ্যে এমন কোন গুণ দিয়ে দেয় যে তারা মেডিকেল পাশ করে বের হয়ে যেতে পারবে, মানে আটকায় না কেউ। এমন কোন গুণ আছে যে মেডিকেল পাশ করতে পারবে। হয়তো দেখা গেছে যে এই মাইকেলদের মধ্যে কেউ পড়ালেখা করতেছে না, সারাদিন গেমস খেলতেছে, পরীক্ষার আগে বলবে যে দোস্ত আয় তো, তুই তুই বল আমি শুনি। তো ওই যে ও গেমস খেলতেছে, তুমি পড়তেছো, তুমি বলতেছো, ও শুনতেছে, ওইটা শুনেও তোমার চেয়ে ভালো ভাইবা দিয়ে ফেলবে। সো এরকম মানে সবার মধ্যে মেডিকেলে যারা চান্স পায়, আমার মেডিকেলে আমি যারা দেখছি যে সবার মধ্যে কোনো না কোনো একটা বিশেষ গুণ আছে,
যে বিশেষ গুণে সে পাশ করে ফেলবে। কেউ হয়তো ধরো অল্প পড়ছে, সে পরীক্ষার হলে গিয়ে ফিট হয়ে যাবে, যে অজ্ঞান হয়ে গেছে, এরকম যে টিচার তখন তার অজ্ঞান হওয়া দেখে হচ্ছে তাকে পাশ করায় দিবে। বা হয়তো কেউ শুনে হচ্ছে যে পাশ করে ফেলে, বা অনেকে আটকাইতে 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 দেখা যায় এমন অনেক স্টুডেন্ট আছে যে পড়ালেখা করতে করে না, খুব কম পড়ালেখা করে, বাট সে ভাইবা সবার থেকে ভালো দিয়ে ফেলে। সো মেডিকেলে যারা চান্স পায় মোটামুটি হচ্ছে তাদের আল্লাহ তাআলা কোনো না কোনো স্পেসিফিক গুণ দিছে যে মেডিকেল পাশ করে সে বেরোতে পারবে, তো এরকম কোন গুণ তার মধ্যে আছে। এবং আলটিমেটলি বেশিরভাগ স্টুডেন্টই ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার ইন্টার্নের টাইমে খুব সিরিয়াস হয়ে যায়, এবং ইন্টার্ন টাইমটাই হচ্ছে যে আমাদের মেডিকেলের স্বর্ণযুগ। ওই টাইমটা যে যত ভালোভাবে রোগীর প্র্যাকটিস করে সে তত ভালো ডাক্তার হয়ে বের হয়। তো যাই হোক, তো এই আতেল ওয়ার্ডটা দিয়ে আমি মনে রাখছি কি, এই যে তেল আছে না, তেল, আতেল, তার মানে তেল হচ্ছে অসম্পৃক্ত। তেল কি? তেল হচ্ছে অসম্পৃক্ত। তেল কি? তেল হচ্ছে অসম্পৃক্ত। তেল কি? তেল হচ্ছে অসম্পৃক্ত। তেল হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তেল কি? তেল হচ্ছে অসম্পৃক্ত। তেল হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, তো এই আতেল ওয়ার্ডটা দিয়ে আমি মনে রাখছি কি, তেল অসম্পৃক্ত। সো যদি এটা আমি মেডিকেলে যাওয়ার আগে জানতাম অনেক লাভ হইতো, আমি খালি এটা নিয়ে ভেজাল লাগাই ফেলতাম, কে সম্পৃক্ত আর কি অসম্পৃক্ত আমার মাথায় থাকতো না। সো এই হচ্ছে যে আমাদের আতেল দিয়ে আমি মনে রাখবো কি, তেল কি? তেল হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তেল কি আমাদের? তেল হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তেল হচ্ছে কি আমাদের? তেল হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তেল আমাদের অসম্পৃক্ত। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসা যাক হচ্ছে যে আমাদের এই আতেল, আতেল মানে হচ্ছে তেল আমাদের অসম্পৃক্ত। এখন এই যে আমাদের এই স্নেহদ্রব্য বা, আচ্ছা এখন চর্বির উদাহরণ কি? চর্বির অনেকগুলা উদাহরণ আমাদের সমাজে আছে, যেমন হচ্ছে উদ্ভিদ চর্বি, পাম অয়েল, উদ্ভিদ চর্বি, পাম অয়েল, নারিকেল তেল, তারা সবাই হচ্ছে চর্বি। চর্বির উদাহরণ কি? যে উদ্ভিদ যে চর্বিগুলা পাওয়া যায়, উদ্ভিদ চর্বি, উদ্ভিদ চর্বি। তারপর হচ্ছে পাম তেল, এই তেলটাই মনে হয় মানুষ মানুষকে দেয়, ওই যে দেয় পাম দিস না পাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে নারিকেল তেল। আমার কাছে ছোটবেলায় এই নারিকেল তেল অনেক রহস্যজনক লাগতো। কি হয়েছে যে শীতকালে নারিকেল তেল হচ্ছে যে জমাট বাইধা যায়, আম্মুরে বলতে আম্মু একটু তেল দিয়ে দাও, আমার ছোটবেলা থেকে মাথায় তেল দেওয়ার অভ্যাস, এখন আমি আম্মুকে দিয়ে মাথায় তেল দেওয়া মাঝে মাঝে, তো আম্মু তেল দিয়ে দাও। কি হয়েছে? আম্মু বলে যে নারিকেল তেল জমে আছে চুলার পাশে দিস। তো নারিকেল তেল তেল দেখবা শীতকালে কিন্তু জমে যায়। তো শীতকালের টেম্পারেচারটা আমাদের অ্যারাউন্ড 20 ডিগ্রি সেলসিয়াস থাকে বাংলাদেশে, এর বেশি কমে না, পঞ্চগড় টঞ্চগড়ে কমে, নর্মালি আমাদের ঢাকা শহরের দিকে 20 18 এরকম ওঠানামা করে। সো হচ্ছে যে আমাদের এই তাপমাত্রায় কিন্তু নারিকেল তেল জমে যায়। সো নারিকেল তেল হচ্ছে আমাদের একটা চর্বি। নারিকেল তেল কি? নারিকেল তেল হচ্ছে আমাদের চর্বি। নারিকেল তেল কি? নারিকেল তেল হচ্ছে আমাদের একটা চর্বি। আর নর্মাল তেল হচ্ছে সাধারণ ভোজ্য তেল। নর্মাল তেল হচ্ছে আমরা সাধারণ যে ভোজ্য তেল খাই, সেই সাধারণ ভোজ্য তেল হচ্ছে আমাদের নর্মাল তেল, সাধারণ ভোজ্য তেল। আজকে একটু গল্প বেশি হয়ে যাচ্ছে, কেন জানি আমার আজকে অনেক বেশি গল্প করতে মন চাচ্ছে। তো হচ্ছে আমাদের এই যে চর্বি আছে, এই চর্বির মধ্যে আমরা এই তিনটে উদাহরণ করবো। আর ভোজ্য তেলগুলো আমরা বাসা বাড়িতে যে সয়াবিন, আমরা বাসা বাড়িতে যে তেলগুলো খাই, সেগুলো হচ্ছে যে আমাদের এই তেলের মধ্যে পড়ে। এখন এই স্নেহদ্রব্য এবং মোম, এই দুইটা যে আছে বেসিক্যালি, এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য আছে? এই যে স্নেহদ্রব্য আর মোম যে আছে, এই স্নেহদ্রব্য আর মোম যে আছে, এই স্নেহদ্রব্য এবং মোম, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? খেয়াল করো, স্নেহদ্রব্য আর মোম, এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আমাদের একটু জানতে হবে, যে আমরা সরল লিপিডকে কেন দুইটা ভাগে ভাগ করছি। দেখো, সরল লিপিড মানে তার মধ্যে অবশ্যই দুইটা জিনিস আছে, একটা ফ্যাটি অ্যাসিড অবশ্যই আছে, এবং গ্লিসারল থাকতেও পারে নাও থাকতে পারে। এই যে স্নেহদ্রব্য যে আছে, স্নেহদ্রব্যের মধ্যে আমাদের ফ্যাটি অ্যাসিড থাকে, প্লাস হচ্ছে গ্লিসারল থাকে। কি থাকে? গ্লিসারল। এই যে গ্লিসারল আছে, এই গ্লিসারলটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এই গ্লিসারলটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এই গ্লিসারলটা কি? একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আর মোম বা ওয়াক্স যে আছে, মোম বা ওয়াক্স যে আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড আছে, প্লাস এখানে থাকে হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল। তোমরা আমাকে একটা মনোহাইড্রিক অ্যালকোহলের নাম কমেন্টে জানাও তো। এটা মনোহাইড্রিক অ্যালকোহলের নাম আমাকে কমেন্টে জানাবা, দেখি কে কে পারে মনোহাইড্রিক অ্যালকোহলের নাম। একজন একটা জোস কমেন্ট করছে, আয়হান আরাশ তাহসিন, যে আমার এক ফ্রেন্ড বলছিল নারিকেল তেল দিয়ে শ্যাম্পু করবি, দেখবি হচ্ছে চুল অনেক সুন্দর হয়ে গেছে। তারপর আমি কয়েকদিন দিলাম, আলহামদুলিল্লাহ আজ আমি টাক। এই তোমার প্রোফাইল পিকচার তো দেখা যাচ্ছে তোমার অনেক হচ্ছে ভালো চুল, তুমি টাক হইলা কিভাবে?
আমাদের কি কি আছে, আমাদের মিথানল আছে, ইথানল আছে, প্রোপানল আছে, বিউটানল আছে, পেন্টানল আছে, হেক্সানল আছে, হেপ্টানল আছে, অক্টানল আছে। সো সবই আমাদের কি মনোহাইড্রিক অ্যালকোহল, যেখানে একটা ওয়েজ আছে। আর এখানে থাকে কি, এখানে থাকে আমাদের ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটাই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। আচ্ছা, এখন এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে, এরা যেভাবে থাকে এটাকে বলি আমরা ট্রাইগ্লিসারাইড। এটাকে বলি আমরা ট্রাইগ্লিসারাইড। তো আমি যখন ফার্স্ট ইন্টারে হচ্ছে উঠলাম, উঠে এই চ্যাপ্টারটা পড়ার একটা দুঃসাহস নিলাম, তখন এই ট্রাইগ্লিসারাইড দিয়ে আমি প্রথমে ভাবতাম যে এই ট্রাইগ্লিসারাইড বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে যে এক অণু গ্লিসারল। এই ট্রাইগ্লিসারাইড বলতে ট্রাই মানে তিন, গ্লিসারাইড কথা থেকে আসছে গ্লিসারিন, তার মানে এখানে তিনটা গ্লিসারিন আছে। পরবর্তীতে আমার মন ভেঙে গেল যে এই ট্রাইগ্লিসারাইড বলতে আসলে গ্লিসারিন তিনটা না, বোঝায় ফ্যাটি অ্যাসিড তিনটা আর গ্লিসারিন একটা থাকে। ফ্যাটি অ্যাসিড তিনটা আর গ্লিসারিন একটা থাকে। সো এই ফর্মুলেশনটা কিভাবে সেটা যদি একটু আমরা খেয়াল করি, খেয়াল করো, আমাদের এই যে আমাদের হচ্ছে যে আমরা ফ্যাটি অ্যাসিড রাখবো তিনটা, আমরা তিনটা ফ্যাটি অ্যাসিড রাখবো। ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা স্টিয়ারিক অ্যাসিডটাকে চুজ করে নিলাম। স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এই যে স্টিয়ারিক অ্যাসিড আছে, এই স্টিয়ারিক অ্যাসিডটা হচ্ছে আমাদের 18 কার্বন বিশিষ্ট। স্টিয়ারিক অ্যাসিডটা আমাদের কয় কার্বন? 18 কার্বন বিশিষ্ট। সো এই যে 18 কার্বন বিশিষ্ট স্টিয়ারিক অ্যাসিড, তার অ্যালকাইল গ্রুপ কয় কার্বন বিশিষ্ট হবে বলো তো? এই অ্যালকাইল গ্রুপ যে হবে তার, সেই অ্যালকাইল গ্রুপ কয় কার্বন বিশিষ্ট বলি? স্টিয়ারিক অ্যাসিড নিজে 18 কার্বন বিশিষ্ট, তার অ্যালকাইল গ্রুপ কয় কার্বন বিশিষ্ট হবে? তার অ্যালকাইল গ্রুপ 17 কার্বন বিশিষ্ট হবে। কমন সেন্স, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা হচ্ছে এখানে 17 কার্বন বিশিষ্ট একটা আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 10, আর দিতে পারতেছি না, 11 12, না এভাবে আঁকা যাবে না, আমরা এভাবে গ্লিসারিন আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্লিসারিন। 1 2 3 কার্বন বিশিষ্ট একটা গ্লিসারিন আঁকলাম। এখানে হচ্ছে আমাদের CH2OH, এখানে আমাদের CHOH, এখানে আমাদের হচ্ছে CH2OH, CH2OH। আর এখানে হচ্ছে যে আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আমরা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডটা আঁকবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, পারছি, 17টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা দিয়ে ফেলছি। আচ্ছা, তাহলে এই যে 18 নম্বর কার্বন, এটার মধ্যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ মানে হচ্ছে COOH। তো এখানে থাকবে আমাদের ডাবল ও, আর এখানে থাকবে আমাদের OH থাকবে। সো এইটা যে আঁকছি এটা আমাদের একটা স্টিয়ারিক অ্যাসিড, বাকি হাতগুলা কার্বন দিয়ে আমরা পূর্ণ করে নিব। সো এটা আমাদের একটা স্টিয়ারিক অ্যাসিড। সো আমাদের হচ্ছে এরকম তো আমরা এরকম তিনটা ফ্যাটি অ্যাসিড দেখলাম, দেখছো? এটারে যদি তুমি ফ্যাটি অ্যাসিড না কও, এটা যদি তুমি চিকন অ্যাসিড বলো, তাহলে তোমার পাপ হবে না? তাহলে দেখো বিশাল বড় ফ্যাটি অ্যাসিড আমাদের একটা, বাপ রে বাপ, দেখে আঁকতে গিয়ে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাঁচ, হুম, আচ্ছা। তো এই হচ্ছে যে আমাদের একটা গ্লিসারল। সো এটা হচ্ছে কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা গ্লিসারল। আর এইগুলা হচ্ছে যে আমাদের অ্যাসিড, এটা হচ্ছে আমাদের এই যে আমরা আঁকলাম এই তিনটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, FA, ফ্যাটি অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো এখানে তিনটা ফ্যাটি অ্যাসিড আছে। কয়টা ফ্যাটি অ্যাসিড? তিনটা। গ্লিসারল কয়টা? একটা। এখন এদের মাঝখানে বন্ধন তৈরি হবে। সো এদের মাঝখানে যে বন্ধন তৈরি হবে, এখান থেকে এক অণু কি অপসারিত হবে বলতো? এই যে এখানে বন্ধন তৈরি হবে, এখানে এক অণু কি অপসারিত হবে? এখানে এক অণু কি অপসারিত হবে এখানে বলতো? কেমিস্ট্রি কোন চ্যাপ্টার ধরবো নেক্সট চিন্তা করতে হবে। এখান থেকে এখনো পানি অপসারিত হবে, এখান থেকে এখনো পানি অপসারিত হবে, এই জায়গা থেকে এখনো পানি অপসারিত হয়ে এই বন্ধন গঠিত হবে। পানি অপসারিত হয়ে দেখা যায় এখানে আমাদের হচ্ছে
পানি অপসারিত হবে, এখনো পানি অপসারিত হবে এই জায়গা থেকে এখনো পানি অপসারিত হবে। সো এখান থেকে মোট পুরা জায়গাটা থেকে মোট 3 অণু পানি অপসারিত হচ্ছে, মোট 3 অণু পানি অপসারিত হচ্ছে। তো এখান থেকে পানি অপসারিত হয়ে এখানে জাস্ট একটা কি থাকবে, এখান থেকে পানি অপসারিত হবে হয়ে জাস্ট এখানে একটা ও থাকবে, এখান থেকে এখনো পানি অপসারিত হবে হয়ে জাস্ট এখানে একটা ও থাকবে, এখান থেকে এখনো পানি অপসারিত হবে, পানি অপসারিত হয়ে এখানে জাস্ট একটা ও থাকবে, ঠিক আছে, এখানে জাস্ট একটা ও থাকবে। এই যে লিঙ্কেজটা গঠিত হইলো, এই যে বন্ধনটা গঠিত হইলো, তো এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো একটা লিঙ্কেজ, এটাকে বলবো আমরা একটা লিঙ্কেজ বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি একটা লিঙ্কেজ বলি, এটাকে কি বলি আমরা, লিঙ্কেজ বলি। তোমরা নিশ্চয়ই অ্যাস্টার, অ্যাস্টারের কথা শুনছো, অ্যাস্টার, অ্যাস্টারের কথা যদি শুনে থাকো, অ্যাস্টার মানে কি, অ্যাস্টার কিন্তু গঠিত হয় হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল, এই দুজনের মাঝে কিন্তু কি তৈরি হয়, এই অ্যাস্টার বন্ধন গঠিত হয়। কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল এই দুজনের মাঝখানে কিন্তু এই অ্যাস্টার গঠিত হয়। তাহলে এখানে যে লিঙ্কেজটা তৈরি হইলো, এটা যেহেতু একটা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে, ফ্যাটি অ্যাসিড মানে কি, লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, এবং তার সাথে কি যুক্ত হয়, তার সাথে অ্যালকোহল যুক্ত হয়। তো লং চেইন কার্বক্সিলিক অ্যাসিড এবং তার সাথে অ্যালকোহল, এই দুটো মিলিত হয়ে এই যে লিঙ্কেজটা গঠিত হইলো বা এই যে বন্ধনটা তৈরি হলো বা এই যে যৌগটা তৈরি হলো, এটা একটা কোন ধরনের যৌগ, এটা একটা অ্যাস্টার যৌগ। এই জন্য এই লিঙ্কেজটাকে আমরা বলবো অ্যাস্টার লিঙ্কেজ। এই লিঙ্কেজটাকে আমরা কি বলবো, এই লিঙ্কেজটাকে বলবো হচ্ছে আমরা অ্যাস্টার লিঙ্কেজ। এই যে লিঙ্কেজটা আছে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অ্যাস্টার লিঙ্কেজ। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাস্টার লিঙ্কেজ। এটাকে কি বলবো আমরা, অ্যাস্টার লিঙ্কেজ। এখন অ্যাস্টারকে অনেকে এ দিয়েও লেখে, আবার অনেকে ই দিয়েও লেখে, ঠিক আছে, ই দিয়ে লেখাটাই হচ্ছে যে আমাদের বেশি পারফেক্ট, অ্যাস্টার লিঙ্কেজ। দেখো এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা। নবম অধ্যায় তো নিবই, বায়োলজি তো ফিক্স, বোটানি নেক্সট নবম অধ্যায়ে যাবে, এটা তো ফিক্সড, বোটানি নেক্সট আমরা পড়বো 9th চ্যাপ্টার। 9th চ্যাপ্টার পড়ার জন্যই তো এত কষ্ট করে 3rd চ্যাপ্টার পড়তেছি। নেক্সট বোটানি আমাদের 9th চ্যাপ্টার পড়বো আমরা। 9th চ্যাপ্টার আমার পড়ানো আছে, আমি জাস্ট ফার্স্টের অংশটা পড়াবো, কারণ আমি ইয়া পড়াইছি, কি বলে এটাকে, সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলো আমার ইউটিউবে আছে, দেখে নিও। আমি ফার্স্ট অংশটা পড়াবো। বুঝলে আজকে এখানেই শেষ, আর পড়াবো না আজকে, ভালো লাগতেছে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা লিপিড শেষ করব, নেক্সট ক্লাসে আমরা হয়তো একটু বড় হবে, লিপিড শেষ করব। আর কালকে কেমিস্ট্রির কোন অধ্যায় ধরবো আমি বুঝতে পারতেছি না, কেমিস্ট্রি কোনটা ধরা যায় আমি চিন্তা করে গ্রুপে জানাই দিব, ঠিক আছে। আমরা শর্ট সিলেবাসে তড়িৎ রসায়ন কমপ্লিট করছি, ওইখান থেকে ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার ধরলে ভালো হয়। আমরা ইয়া পড়ি কেমন হয়, যে আমরা হচ্ছে পরিমাণগত, আমরা হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে মজাদার চ্যাপ্টার পর্যায়বৃত্ত ধর্ম পরিচয়, পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, কেমন হয় এটা পড়লে। অর্গানিক তো সবাই পড়ায়, আমি কেমিস্ট্রি যাদের পড়াইতে দেখি, ধরো হচ্ছে যারা কেমিস্ট্রির খুব ফেমাস টিচার, তারা ধরো কেমিস্ট্রি পড়ানো শুরু করি অর্গানিক দিয়ে, সবাই অর্গানিক পড়ায়। মানে অর্গানিক পড়াইতে পড়াইতে স্টুডেন্টরা পড়তে পড়তে স্টুডেন্টরা পাগল হয়ে যাচ্ছে, তাও স্টুডেন্টদের অর্গানিকের প্রবলেম শেষ হয় না। এবং আমি জানি যে আমি যদি ফ্রিতে সব পড়াই দিই, তাও জীবন স্টুডেন্টদের অর্গানিকের প্রবলেম ক্লিয়ার হবে না। মানে অর্গানিক হচ্ছে যে একটা আতঙ্কের মতো, যে আজীবনই মানুষের কাছে অর্গানিক আতঙ্ক লাগে, কেন লাগে কে জানে। আচ্ছা, প্রথম পত্রের 4র্থ অধ্যায়, আচ্ছা দেখা যাক কোনটা পড়ানো যায়।